কি কি কাজ ছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কেউ বলতে পারবে না। বলুক যে তাকে কি কি কাজ দেওয়া হয়েছিল। তাকে তো ফাইনালি বঙ্গভবনে যখন বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদ, তিন বাহিনীর প্রধান বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান, সুশীল সমাজ, এই দেবপ্রিয় সাহেবের মতো যারা দামি লোক, তারা সবাই ছিলেন। দলমত নির্বিশেষে সবাইকে তারা বসাইছেন। বলেন তো, চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে, তাকে কি কি কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলো করবেন? আছে কোনো? আজকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। রয়েছেন আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন শেখ রবিউল আলম রবি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনি একটু বলবেন, আবু হেনা রাজ্জাকী, স্বজনপ্রীতি অগ্রাধিকারের কথা এসেছে, সেই জায়গাটায় স্বজনপ্রীতির কথাটাকে আমি একটু ধরলাম। এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি একটু কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে, যে তা আসলে তিনি কাজের নন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির একমাত্র উদাহরণ হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া। তিনি অনেক দিন পরে এসে এই কথাটা বলেছেন। যদি আপনি বিষয়ে কোনো মন্তব্য করতে চান। ধন্যবাদ। আমি যদি জাস্ট হাসনাত আবদুল্লাহর কথা যেটা আপনি এইটা দিয়ে আমি ধরি, জি, কারণ মূল প্রসঙ্গটা আসছে কি, যে সরকারের ভিতরে সরকার, জি, যেটাকে নর্মাল খুব ডিপ্লোম্যাটিক ইয়েতে বলে ডিপ স্টেট বলে সাধারণত, একটা সরকারের মধ্যে আরেকটা সরকার, বা গোয়েন্দার ভিতরে গোয়েন্দা, যাই বলেন আপনি। হাসনাত আবদুল্লাহর এই কথাটা বলার মানে হচ্ছে এই, তারা যেহেতু ইউনূস সাহেব বলছিল ছাত্ররা তার নিয়োগকর্তা, এখন তাদের দৃষ্টিভঙ্গি তারা হয়তো দেখছে যেভাবে কাজ করা দরকার, যে কাজগুলো প্রত্যাশা করতেছিল, সেখানে বোধহয় রিভার্সটা করে। অর্থাৎ এই যে দেবপ্রিয় সাহেব আপনি বললেন সরকারের মধ্যে সরকার, তার মানে হচ্ছে কি, আপনি দুইটা ভাগ করতে পারেন স্ট্রেইট। কোনটা? সরকার বলতে যদি আপনি ইউনূস সাহেব হেডেড বাই ইউনূস হয়, তাহলে আরেকটা সরকার যারা, তারা এন্টি ইউনূস, সোজা বাংলা যদি আপনি এইভাবে বলেন। তাহলে সরকারের ভিতরে সরকার বলতে আর কিছু মিন করার কোনো বিষয় নাই। তো এখন হাসনাত আবদুল্লাহ যদি মনে করেন যে এই সরকারের ভিতরে এই যার কথা বললেন শিক্ষামন্ত্রী, না সরি স্বাস্থ্য, সে যদি মনে করে থাকে যে সরকারের ভিতরে সরকার অর্থাৎ এন্টি সরকার কাজ করতেছে, সে এখন কোনটা সরকার কোনটা এন্টি সরকার? আপনি ইউনূস সরকার যদি বলেন, তাইলে ইউনূস সরকারের বিরোধী কাজ সে করতেছে। আর যদি তাদেরকে ধরেন সরকার, তাহলে তাদের বিরোধী কাজ করতেছে ইউনূস সাহেব। তার মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে পতিত সরকারের বিরোধী যে শক্তিটা, বা যারা বিরোধী শক্তি হিসাবে যারা এসে ফাইনালি দাঁড়া করাইলো এই সরকারটাকে, আমরা দেশের সবাই মিলে, সেই সরকারটা পরিষ্কার এন্টি পতিত সরকার, মানে পতিত সরকার বিরোধী সরকার। সুতরাং এর ভিতরে যদি দেবপ্রিয় সাহেব কোনো অন্য সরকার দেখতে পান সরকারের মধ্যে সরকার, ন্যাচারালি সেটা সেই পতিত সরকারের পক্ষের সরকার, পতিত সরকারের পক্ষের ব্যক্তি। তার মানে সরকারের ভিতরে একটা লড়াই হচ্ছে পতিত সরকার এবং পক্ষে এবং বিপক্ষে, সেটাই সে মিন করছে, এক নম্বর। দুই নম্বর, উনি রবিউল ভাই একটা কথা বলছেন, উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কি কি কাজ করার কথা, অগ্রাধিকারগুলো কি, অগ্রাধিকার করার কিছু, ওনার কোনো কাজের কোনো সীমা পরিসীমা ছিল না, কারণ এটা সাংবিধানিক সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার টার্মটা আমাদের সংবিধানে নাই, যেটা এক্সিস্টিং। এটার ভিতরে আছে দুইটা সরকারের কথা। একটা হলে নির্বাচিত প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাওয়ার পর যে প্রধানমন্ত্রী নিয়োগ দিবে, সেটা একটা সরকার হবে। আর একটা হইল তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের খায়রুল সাহেব বাতিল করছিলেন। মানে জনদাবির যে বিষয়টা ছিল, সেই জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছিল, ওটা উনি মাতুব্বরি করে কলমের খোঁচা দিয়ে শেষ করে দিয়েছেন। যাই হোক, সেটা আমরা আলটিমেটলি আবার ফেরত পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচিটা কি ছিল, কি কি কাজ ছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কেউ বলতে পারবে না। বলুক যে তাকে কি কি কাজ দেওয়া হয়েছিল। তাকে তো ফাইনালি বঙ্গভবনে যখন বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদ, তিন বাহিনীর প্রধান বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের প্রধান, সুশীল সমাজ, এই দেবপ্রিয় সাহেবের মতো যারা দামি লোক, তারা সবাই ছিলেন। দলমত নির্বিশেষে সবাইকে তারা বসাইছেন। বলেন তো, চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে, তাকে কি কি কাজ বুঝাই দেওয়া হয়েছিল যে আপনি এই কাজগুলো করবেন? আছে কোনো দলিল? আছে, বাট কিন্তু প্রধান তো কাজ তো নির্বাচন অনুষ্ঠান করাই। আপনি বলছেন, আমি বলছি জনগণ যেটা সেটা তো সাংবিধানিক সরকার হইতে হবে। বাংলাদেশের বর্তমান যে সরকারটা, আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, আমি রিয়েলিটিটা বলছি, হোয়াট ইজ হ্যাপেনিং। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বইতে আছে আমার সংবিধান যেটা এক্সিস্টিং আছে সেখানে উনি প্রতিদিন যা করতেছেন সেটাই সংবিধান। উনি প্রতিদিন যা বলতেছেন, অর্থাৎ আমি অলিখিত সংবিধানের মধ্যে। বাট কিন্তু যেহেতু সে একটা ক্রাইসিসে দায়িত্ব নিছে, নির্বাচন দিতেই হবে,
গণতন্ত্রীমুখী আমরা, নির্বাচন দরকার, নির্বাচিত সরকারের কাছে আলটিমেটলি দেশটা যেতে হবে। এক সময় সে বলেছে আমি অল্প সংস্কারে ডিসেম্বরে, বেশি সংস্কারে আমি জুনের মধ্যে চলে যাব। কারণ তার যাওয়ার তারিখ সে নিজে দিছে, সে তার রেসপন্সিবিলিটি মেনটেন করছে, তার যাওয়ার তারিখ সে দিছে। আর এখন নির্বাচন করে উনি চলে যাবে। এখন রাজনীতিবিদদের দায়িত্ব ওনাকে কাছ থেকে নির্বাচনটা নিয়ে ওনাকে ছাড়বেন, নাকি পরিস্থিতি এমন হয় যে নির্বাচন না দিয়েই উনি চলে যেতে বাধ্য হন কিনা, এই জায়গাটা আমার। আচ্ছা ভাই, আপনি যে একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন এটা কি গণতান্ত্রিক শব্দ? জাতীয় ঐকমত্য, সবাইকে ঐকমত্য হবে নাকি? আপনি গণতান্ত্রিক শব্দ বলতে, আমি তো বললামই অলিখিত সংবিধানে আছে দেশ, সে তো অলিখিত সংবিধানে আছে। আপনার জাতীয় ঐকমত্য আমার সংবিধানে আছে? কিছুই তো নাই। তেমন উনি যেটা করতেছেন, আপনি যখন মানতেছেন, আপনি যখন আলোচনায় যাচ্ছেন, তেমন উনি যে অলিখিত সংবিধানে আছে, ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য স্টেট, দেশ অ্যাপ্রুভ করছে তাকে। আপনি কেন যাচ্ছেন? যাব না আমি, সংবিধান আছে, নির্বাচন দেন ফর এক্সাম্পল। তাহলে অলিখিত সংবিধান আছে অ্যান্ড ইট ইজ এস্টাবলিশড। এই সংবিধান বানানোর জন্য বৈঠক হচ্ছে, সংবিধানের বানানোর জন্য সংস্কারের আলাপ হচ্ছে, একটা জায়গায় দাঁড়াইতে হবে, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আদারওয়াইজ অলিখিত সংবিধানে দেশ চলছে। মানে বুঝান আমাকে, একটা কথা আমি না বললেই নয়। আমি একজন আইনজীবী হিসেবে বলতেছি, এটা যে ওনাদের জন্য বা আমাদের জন্য তা না, জাতির জন্য কথাটা আমি বলছি। বাংলাদেশে একটা কথা আছে যে জাজমেন্ট পাস হয়েছে, স্বাক্ষর হয় নাই, যেটা খায়রুল সাহেব করছেন। উনি কিন্তু দুইটা ফর্মে জাজমেন্ট দিছেন। প্রথম হলো সংক্ষিপ্ত ফর্ম। সংক্ষিপ্ত ফর্মে বলা ছিল যে পরবর্তী দুইটা নির্বাচন, অর্থাৎ দশম এবং একাদশ, এই দুইটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এটা কিন্তু সংক্ষিপ্ত জাজমেন্টে ছিল। আমাদের যে মহামানব, জাতির জনকের কন্যা বিক্রি করে, যে মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে যিনি খাইছেন দীর্ঘদিন, উনি যখন এটাকে সংক্ষিপ্ত জাজমেন্টের উপরে সংবিধান সংশোধন করে ফেললেন, এবং সেখানে কিন্তু ওই পরবর্তী দুইটা নির্বাচন যে হতে পারে ওই পার্টটা রাখলেন না। কথাটা বুঝছেন? ওই পার্টটা রাখলেন না। কিন্তু 16 মাস পর, রিটায়ারমেন্টেরও দীর্ঘদিন পর, খায়রুল হক সাহেব স্বাক্ষর করলেন পূর্ণাঙ্গ জাজমেন্টে। তখন কিন্তু উনি ওই সংক্ষিপ্ত জাজমেন্টে যে দুইটা পার্ট রাখছিলেন যে পরবর্তী দুইটা নির্বাচন হতে পারে, সেটা ফেলে দিছেন। এতে কিন্তু জাজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি যে জাজমেন্টটা ডিক্লেয়ার করবেন, সাইন যেদিনই করেন, যদি 6 মাস পরেও করেন, জাজমেন্টে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে এটা নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো আপনি রিটায়ার্ড করার পর দিতে পারেন না। জঘন্যতম অপরাধ করেছে এবং এই একটা অপরাধে তার জেল হতে পারে, জাস্ট এই একটা অপরাধ। বাংলাদেশের সমস্ত আইনজীবীকে আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে যে আমি রং বলছি, আমি দেশ ছেড়ে দিব। এটা কঠিন অপরাধ করছে সে, এই একটা অপরাধই তার জেল হবে। কারণ তুমি 6 মাস পরেও জাজমেন্টে স্বাক্ষর হতে পারে, কিন্তু যখনই জাজমেন্ট চেঞ্জ করে ফেলবা, ইটস এ নিউ জাজমেন্ট। নিউ জাজমেন্ট তো তুমি দিতে পারবা না, তাও আবার রিটায়ারমেন্টের পরে। অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটা সরকার আছে, আমার জানতে ইচ্ছা করে যে এই সরকারটা কে বা কারা? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এখন টিভির সাথে আছেন। দেবব্রত ভট্টাচার্য যে বিষয়টি ইঙ্গিত করেছেন, সেটা এই দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে ক্রমাগতভাবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, একটা সংকটকালীন সরকার আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তৈরি করেছিলাম বা গঠন করেছিলাম। কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় বা ধরেন একটা প্রয়োজনীয় সংস্কার, বিচার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, এটাই ছিল তাদের অগ্রাধিকার। সেই অগ্রাধিকার এর দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে তারা যেভাবে অগ্রসর হচ্ছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে ব্যর্থতা, যে স্বজনপ্রীতি, যে অযোগ্যতার পরিচয় দিচ্ছে, অগ্রহণযোগ্যতার পরিচয় দিচ্ছে, যার ফলে দেবব্রত ভট্টাচার্য যে বিষয়টি উল্লেখ করেছে সেটা জনমনে কিন্তু এখন প্রতিষ্ঠিত। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, কর্তব্য এবং অগ্রাধিকার নিশ্চয়ই তারা জানেন। সেখানে যারা যতটা মনোযোগী, তার চেয়ে বেশি মনোযোগী তারা তাদের ধারণ করা অথবা তাদের অনুগত একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা, এবং সেই রাজনৈতিক দল শুধু প্রতিষ্ঠিত করা নয়, সেই রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় অংশ করার একটা অপচেষ্টা বা প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে ওই সরকার বা গোষ্ঠীর অথবা কমিশনের, সংস্কার কমিশন যদি বলেন, তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত চিন্তাটাকেই রাজনৈতিক ব্যবস্থাপনায় আগামী দিনে প্রতিষ্ঠিত করার একটা অপপ্রকার চেষ্টা বলেন, অপকৌশল বলেন, একটা চাপ বলেন, অদৃশ্য শক্তির চাপও হতে পারে অথবা সরকারের ভিতর থেকে হতে পারে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে গুরুদায়িত্ব পালন করার কথা জাতি আশা করে,
তার বাইরে যে ভূমিকাটা দেখা যাচ্ছে, অথবা যে অনৈক্য, অথবা যে ধরেন স্বজনপ্রীতি দেখা যাচ্ছে, সেটা অন্য কোনো সরকার কিনা বা অন্য কারো দ্বারা প্রভাবিত কিনা, সেটা এমনও হতে পারে আন্তর্জাতিক আঞ্চলিক আবহাওয়া তৈরি করতে পারা যায় কিনা, এবং যাদের ব্যর্থতার জন্য সেই আবহাওয়া তৈরি হচ্ছে সেগুলি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো কোনো সময় প্রশ্নের উদ্বেগ ঘটায়, সেই জায়গার থেকে বলা। আচ্ছা, সেই ব্যর্থতা তো নিশ্চয়ই সরকারের আছে। আবার ধরেন যাদেরকে কেন্দ্র করে গোপালগঞ্জের ঘটনাটা ঘটেছে, যে দুই পক্ষের মধ্যে, তাদের অদূরদর্শিতার পরিচয় আছে, সেইগুলি রাষ্ট্রের জন্য সহায়ক না এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ে। সেটা আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, গণতন্ত্রের উত্তরণ, আমরা একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে জনগণের ক্ষমতায়ন, সেটাই তো, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের যে সুযোগ আমরা করে দিতে চাই, তার জন্য সহায়ক না।